ইতিহাস কখনো হারিয়ে যায় না। এই পৃথিবীর বুকে হাজারো রহস্যের মাঝে সে লুকিয়ে থাকে ঠিক সেই মুহূর্তের জন্য যখন এটির পুনরাবৃত্তি হবে। নমস্কার, আমি পার্থপ্রতিম। আজ আপনাদের জন্য রেখে গেলাম সুকান্ত দাসের লেখা নবীন মাস্টার সিরিজের দ্বিতীয় গল্প বিশালগড়ের গুপ্তধন। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। লেখক মহাশয় গল্পের রোমাঞ্চকর পটভূমি ও প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক ও কাল্পনিক চিন্তাধারার আশ্রয় নিয়েছেন। বাস্তবের সাথে তার কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রহস্যের অন্ধকারের টিমের তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিছক গল্প শোনার আনন্দ নিয়েই আমাদের গল্পগুলি গ্রহণ করবেন। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন বিশালগড়ের গুপ্তধন। নবীনচন্দ্র তার বাড়ির উঠোনের কাছেই বসেছিল। মাসখানেক হয়ে গেল তার এই গ্রামের স্কুলে মাস্টারের কাজটা করতে তার খুব একটা অসুবিধা হয় না। শুধুমাত্র আধা মফস্বল শহরের ছেলে সে। সেখান থেকে এসেই নিতান্ত একটা প্রত্যন্ত গ্রামে পড়েছে, তাই বাড়ি যাওয়ার অসুবিধে। তাছাড়া দিনের সারাটা দিন প্রায় স্কুলেই কেটে যায়। তারপর সেখান থেকে ফিরে এসে নিজের রান্না করা খাবার খেয়ে দিয়ে একটুখানি ঘুম দেয়। সন্ধ্যের দিকে ওই বাচ্চাগুলো যখন পড়তে আসে তখন নবীনচন্দ্র ঘুম থেকে ওঠে। তারপর ওরা চলে গেলে রাতের খাবার খেয়ে দিয়ে এ কথা ও কথা ভাবতে ভাবতে একসময় নবীনচন্দ্র ঘুমিয়ে পড়ে। গ্রাম থেকে শহরের দিকে যারা যায় তারা কেউ কেউ শহরেই থেকে যায়, শনিবার রাত্রে ফিরে আসে, তারপর রোববারটা থেকে সোমবার চলে যায়। তেমনই একজনের সাথে নবীনচন্দ্রর বেশ বন্ধুত্ব হয়েছে। ছেলেটা পড়াশোনাও জানে, বেশ মোটামুটি ভালো রকমের একটা কাজও করে শহরে, তাই শহর থেকে বেশ কিছু বই কিনে আনার দায়িত্ব নবীনচন্দ্র তাকে দেয়। অবসর সময় সূর্য ডুবে গেলে রাতের বেলা হ্যারিকেনের আলোয় ঘরের দরজা জানলা বন্ধ করে বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়ে নবীনচন্দ্র তা তার নিজেরও খেয়াল থাকে না। যখন ঘুম ভেঙে দেখে হ্যারিকেনটার বিছানার এক পাশেই রয়ে গেছে আর কখন যেন তেল শেষ হয়ে নিভে গেছে, তখন নবীনচন্দ্রর যেন কেমন একটু লাগে। হ্যারিকেনটার কেরোসিন তেল বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কেরোসিন তেল নবীনচন্দ্রকে গোটা মাসে অনেকটাই কিনতে হয়। যদিও স্কুলের থেকে তাকে মাসে একটা কেরোসিন তেল দেওয়া হয়, তার কাজের জন্য সেটুকুতে তার হয় না, বাইরে থেকে তাকে কেরোসিন তেল কিনতেই হয়। গ্রামের মানুষ বড্ড ভালো, কেউ দেখা করতে এলেই হাতে করে চাল ডাল সবজি অনেক কিছু নিয়ে আসে। গ্রামের সপ্তাহে একদিন হাট বসে, যেদিন স্কুলে ছুটি থাকে। সেই হাটবারে হাট থেকে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে নবীনচন্দ্র। গোটা মাসে নিজের খরচের জন্য একটা টাকা রেখে দিয়ে বাকি টাকাটা বাড়িতে পাঠিয়ে দেয়। আজ বিকেল থেকেই আকাশটা কেমন যেন মেঘলা হয়ে আছে। আকাশ মেঘলা হয়ে এলেই নবীনচন্দ্রর কেমন যেন বাড়ির কথা মনে পড়ে যায়। বুকের ভেতরটা হো হো করে ওঠে। বাড়ির সামনে থেকে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়ায় আম গাছের পাতা নড়ে। আশেপাশের গাছের ডালপালা দেখতে দেখতে নবীনচন্দ্রর কেমন যেন মনে হয় সেই হাওয়া ভেসে আসার সময় তার বাড়ির দাওয়ার সামনে আছড়ে এসে পড়ছে তার সেই বাড়ির স্মৃতি। নবীনচন্দ্র আকাশের কালো মেঘের দিকে চুপ করে চেয়ে থাকে। ছোটবেলায় বাড়ির পাশের বড় মাঠের মধ্যে দুপুরে যখন কেউ থাকতো না, তখন নবীনচন্দ্র মাঠের ঠিক মাঝখানটায় গিয়ে শুয়ে পড়ত। তারপর ওপরের খোলা আকাশের দিকে তাকিয়ে দেখত। অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকতে নবীনচন্দ্রর মাঝে মাঝে একটা অদ্ভুত কথা মনে হতো। তার মনে হতো ওই আকাশে, ওই নীল আকাশের কোন একটা দূরে কোথাও কেউ একজন ঠিক তার মতো আরেকটা মাঠের ওপর শুয়ে রয়েছে, আর সে ঠিক তার দিকেই তাকিয়ে রয়েছে তারই মতো করে। ভাবতে ভাবতে নবীনচন্দ্রর গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠত। তার মনে হতো এই আমাদের আশেপাশে এরকম অনেকেই ঘুরে বেড়াচ্ছে, যাদের আমরা চোখে দেখতে পাই না। ছোটবেলা থেকে নবীনচন্দ্রর এমনটা মনে হয়, অনেক কিছু সে দেখতে পায় যেটা সাধারণ কোনো মানুষ দেখতে পায় না, কিন্তু নবীনচন্দ্র সে কথা কাউকেই বলে না। মুখ চাপা একটা গলার স্বর
নবীনচন্দ্রের ভাবনায় ছেদ করল। মাস্টার মশাই, অমন আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন? নবীনচন্দ্র সামনের দিকে তাকিয়ে দেখল জগা আর ফুলকি এসে দাঁড়িয়েছে তার উঠোনের সামনে। তাদের দিকে তাকিয়ে নবীনচন্দ্রর মনটা কেমন যেন ভালো হয়ে উঠল। এই গ্রামে স্কুল মাস্টারি সমস্ত কিছুর মাঝে ওরা তিনজন যখন তার কাছে পড়তে আসে তখন সময়টা যেন কোথা দিয়ে কোথায় কেটে যায়। নিজের একাকিত্বটাকে ওদের মাঝখান দিয়েই যেন পূর্ণ করে নিতে চায় নবীনচন্দ্র। তাই জন্যই ওদের দেখতে পেয়েই সামান্য হেসে নবীনচন্দ্র বলল, এই তো তোরা এসে পড়েছিস, তাড়াতাড়ি আয়, বস বস। স্কুলে যে অঙ্কগুলো বোর্ডে করাচ্ছিলাম ওগুলো তোরা তো করতে পারছিস না, এখন আয় তো দেখি, ওগুলো দেখিয়ে দিই। ওরা সবাই খাতা বই খুলে বসল। নবীনচন্দ্র মন দিয়ে ওদের অঙ্কগুলো শেখাতে লাগলেন। এই তিনজনের মধ্যে ফুলকির মাথাটা একটু কম ভালো। ন্যাপলা জগা দুজনেই কিন্তু পড়াশোনায় বেশ ভালো, তবে একটু দুষ্টুমিও করে বটে। জগা শান্তশিষ্ট। পড়াতে পড়াতে নবীনচন্দ্র বুঝতে পারে বাইরে হাওয়ার ঝড় শুরু হয়েছে, একটু পরেই বৃষ্টি হবে। অন্ধকার হয়ে এলে গ্রামের মধ্যে খুব একটা ভালো লাগে না। অন্ধকারে চারপাশটা কেমন যেন কালচে হয়ে আসে। সে সময় নবীনচন্দ্রর একা থাকতে একটু ভয় যে করে না তা নয়, কারণ তার মনে হয় আশেপাশে কোথাও যেন কারা ফিসফিস করে কিছু বলছে। এক মনে পড়াতে পড়াতেই বেশ খানিকটা সময় কেটে যায়। দেখতে দেখতে রাতের কালো অন্ধকার সন্ধে ছাপিয়ে নেমে আসে। বাইরের হাওয়াটা ওদিকে বেড়ে উঠেছে। ন্যাপলা বলে উঠল, মাস্টার মশাই, বাইরে ঝড় শুরু হয়েছে, আজ আর পড়তে ভাল লাগছে না। আজকে আপনি ওই ওই সেই দিনের মতো একটা গল্প বলেন না মাস্টার মশাই। তবে রে, খালি পড়ায় ফাঁকি, দাওয়ার ছোটে বৃষ্টি নামলে তারপর না হয় ভাবা যাবে, এখন পড়ো। নবীনচন্দ্রর কথাটা শেষ হতে না হতেই বাইরে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে লাগলো। বৃষ্টি নেমেছে দেখে ওরা তিনজনে একসাথে একেবারে হই হই করে উঠল। জগা নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শান্ত স্বরে বলল, মাস্টার মশাই, সত্যি বলছি, আজ আর পড়তে ভালো লাগছে না। বৃষ্টি হচ্ছে, কেমন হাওয়া দিচ্ছে দেখুন না, এক্ষুনি হ্যারিকেন নিভে যাবে। তার চেয়ে বরং হ্যারিকেন নিভিয়ে রেখে, না, হ্যারিকেন জ্বালিয়ে রেখে একটা ভূতের গল্প বলুন। ফুলকি ফিক করে হেসে মাথার বিনুনি দুলিয়ে বলল, কেন রে জগা, হ্যারিকেন নিভিয়ে দিলে তুই বুঝি ভয় পাবি? এই কথায় ফুলকি আর ন্যাপলা দুজনেই হেসে ওঠে। জগা এবারে কেমন যেন একটা অদ্ভুত গম্ভীর গলায় বলল, তোরা জানিস না, অন্ধকার হয়ে গেলেই বাড়ির বাইরে জুজু বেরোয়। মা বলেছে যারা দুষ্টুমি করে জুজু তাদেরকেই ধরে, আর কাউকে ধরে না। তুই কি দুষ্টুমি করিস? ন্যাপলা জগার কথার উত্তরের অপেক্ষা না করেই নবীনচন্দ্রের দিকে তাকিয়ে বলল, মাস্টার মশাই, সেই দিন যে আপনি একখান গল্প কইছিলেন, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একখান গপ্প, সেই যে গুপ্তধন ছিল, একটা সরা ছিল, সেই যে ধারাগোল গ্রাম, তারপর সেই পাহাড়, গুপ্তধন, তেমন একটা গুপ্তধনের গপ্প বলুন না যাবার। না মাস্টার মশাই, গুপ্তধন না, আপনি বরং একটা ভূতের গল্প বলুন। হ্যারিকেন নিভিয়ে দিন, আমি ভয় পাবো না, সত্যি বলছি। জগার শেষ কথাগুলো কেমন যেন আস্তে আস্তে শোনা গেল মনে হলো। সে নিতান্ত বাধ্য হয়ে শেষের কথাগুলো বলেছে। মাস্টার মশাই, হ্যাঁ মাস্টার মশাই, এই বইটা বন্ধ করলাম, এখন আমরা গল্প শুনবো। আচ্ছা আচ্ছা, একটু শান্ত হয়ে বস, আমি গল্প বলছি, দাঁড়া। নবীনচন্দ্রের কাছ থেকে গল্পের কথা শুনেই ওরা তিনজন একেবারে হই হই করে ওঠে। সেই ফাঁকেই বৃষ্টিটা যেন সুযোগ বুঝে হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়তে থাকে। বৃষ্টির ফোঁটা পড়তে থাকে নবীনচন্দ্রর বাড়ির চালের ওপর আর সামনের উঠোনটার ওপরে। নবীনচন্দ্র বাইরের দিকে তাকায়। বৃষ্টিতে বাইরেটা কেমন যেন ঝাপসা হয়ে রয়েছে। গেটের একপাশে আম গাছটাও ভালোভাবে দেখা যায় না। এত জোরে বৃষ্টি 2-3 ঘন্টা চললে তো উঠোনে জল জমে যাবে, মাটির রাস্তাতেও জল জমে একেবারে একাকার হবে। সেটা ভেবেই নবীনচন্দ্র কেমন যেন শঙ্কিত হয়ে ওঠে।
তবে বাকি তিনজনের সেসব নিয়ে কোনো ভাবনা চিন্তাই নেই। তারা গল্প শোনার আনন্দে একেবারে লাফিয়ে উঠছে। আরে শান্ত হয়ে বস দেখি তোরা। আচ্ছা ঠিক আছে, তোদের গুপ্তধনের গল্প বলবো, আবার ভূতেরও গল্প বলবো। চুপ কর এবার। ওরা তিনজনেই চুপ করল। বাইরে থেকে বৃষ্টির শব্দ আর মাঝে মাঝেই শনশন করে একটা ঝোড়ো হাওয়ার ছুটে আসা ছাড়া আর কিছুই কোথাও নেই। যেন কোথায় যেন কর্কর শব্দে একটা বাজ পড়ল ভীষণ জোরে। নবীনচন্দ্র বলতে শুরু করলো, অনেকদিন আগেকার কথা। এই গল্পটা আসলে আমার নিজের চোখে দেখা নয়, আমার শোনা গল্প। সেই গল্পটাই আমি তোদের আমার মতো করে বলবো, যাতে তোদের বুঝতে সুবিধা হয়। না হলে যে আমায় গল্প বলেছিল সে একবার এক একটা কথা বলেছিল, তা সেইভাবে আমি সমস্তটা বুঝতে পেরেছি বটে, তবে তোরা তো বুঝতে পারবি বলে আমার মনে হয় না। আমি তোদের সমস্তটাই গল্পের মতো করে বলি। গ্রামের নাম ছিল বিশালগড়। গ্রামের নামটা এমন বিশালগড় হলো কেন, তার পেছনে একটা ইতিহাস আছে। গ্রামের উত্তর দিকে একটা বেশ বড় খাল মতো রয়েছে। সেই খালে এখন জল খুব একটা বেশি নেই বটে, তবে একসময় সে খালে জল ছিল। শুধু জল নয়, সেই খালে নাকি কুমির পর্যন্ত থাকতো। তখন বিশালগড় ছিল একটা রাজ্য। তা যখনকার এই কথা, তা ধর আজ থেকে প্রায় 220 বছর কি 30 বছর আগের কথা হবে। বিশালগড়ের ওই যে খাল আছে, তখন সেটা ছিল একটা পরিখা। তার মধ্যে জল থাকতো। গ্রামের দিক থেকে ওপারে যাওয়ার জন্য ছিল একটা কাঠের ব্রিজ। সেই কাঠের ব্রিজটা কপিকলের মাধ্যমে ওঠা নামানো করানো হতো। আর এত কিছুর মধ্যে যে কারণটা ছিল তার হলো ওপারের একটা গড়, আর সেটার নাম ছিল বিশালগড়। গড় বলতে তোরা কি বুঝিস তা আমি জানি না। আসলে দুর্গ যাকে বলে তেমনই একটা জিনিস। বেশ বড়সড় পাথরের বাড়ি। সেখানে এক রাজার পরিবার থাকত। রাজার পরিবারে অনেক লোকজন, তাছাড়া তার সৈন্য, সামন্ত, সেপাই, কাজের লোক, সমস্ত কিছু মিলিয়ে সেই বিশালগড়ে প্রায় 200 জনের বেশি লোক থাকত। তাছাড়া অন্যান্য সেপাইরা থাকত। যদি কেউ বাইরে থেকে আক্রমণ করতে যায়, তাই বাকি সেপাইরা থাকত পরিখার এপারে জঙ্গলে। সে সময়ে বিশালগড়ের রাজার সৈন্য সামন্ত ছিল প্রায় 2000 জন। তখনও সেই গ্রামটা সেভাবে গড়ে ওঠেনি। বিশালগড়ের রাজা আশেপাশের গ্রাম থেকে কিংবা দূর থেকে যাযাবর মানুষদের তুলে এনে ওই সামনের নিজের একটা ভূমিতে তাদের ঘর বানিয়ে থাকতে দিত। আসলে রাজা চেয়েছিল সেখানে একটা গ্রাম মতো তৈরি করতে। গ্রাম আস্তে আস্তে ভরে উঠেছিল বটে, কিন্তু তার মধ্যেই ঘটে যায় একটা ঘটনা। বাইরের বৃষ্টিটা ততক্ষণে আরো বাড়তে শুরু করেছে। জগা বলে ওঠে, মাস্টারমশাই, রাজার গল্প আমি শুনেছি। আগেকার রাজাদের জন্য আলাদা রাজপ্রাসাদ থাকতো। আচ্ছা, সেই রাজপ্রাসাদকে কি দুর্গ বলে? অনেকটা তাই। দুর্গ আসলে রাজপ্রাসাদেরই মতো, কিন্তু দুর্গ বড় সড়ো আর খুব শক্ত হতো। সে সময় কামান দিয়ে আঘাত করলেও সেই দুর্গের দেওয়াল সহজে ভাঙা যেত না। আর একবার যদি দুর্গের দরজা বন্ধ করে দেওয়া হতো, তাহলে সেই দুর্গে প্রবেশ করার ক্ষমতাও কারোর থাকতো না। আমি বিশালগড়ে গিয়েছিলাম আজ থেকে মনে করো বছর 10 আগে। সেখানে হরিহর নামে চেনা একজনের বাড়িতে আমি গিয়েছিলাম। বাবার সাথে সেখানে বেশ কয়েকটা দিন আমাকে থাকতে হয়েছিল। বাবা কোনো একটা কাজে সেই গ্রামে গিয়েছিল, তবে আমি তো আর তখন এই সমস্ত বুঝি না। আমি নতুন জায়গায় গিয়েছি বলে গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতাম। যে বাড়িতে আমরা গিয়েছিলাম সেখানে আমার চেয়ে বছর 2 বড় একটা ছেলে ছিল। তার নাম যতদূর মনে পড়ছে হরিহর। হরিহরের সাথে আমি গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতাম। সেই হরিহর একদিন দুপুরবেলায় আমাকে নিয়ে যায় সেই বিশালগড়ের দুর্গের কাছে। আমি জঙ্গলের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। সূর্যের আলোয় সব কিছু স্পষ্টভাবে দেখা যায়। খানিকটা দূরে মাটি যেন নিচের দিকে হঠাৎ করেই নেমে গেছে। অনেকটা জায়গা ফাঁকা মতন হয়ে রয়েছে। একদম সামনে এগিয়ে গেলে দেখা যায়
নিচে, অনেকটা নিচে সামান্য জল রয়েছে। আর সেই জল না থাকা ফাঁকা জায়গাটার উপর দাঁড়িয়ে রয়েছে একটা পাথরের দুর্গ। কিন্তু দুর্গটা কেমন যেন অগোছালো, ভাঙাচোরা। দেখে মনে হয় দুর্গটা যেন অর্ধেকটা মাটির ভেতর ঢুকে গেছে। সেটা দেখতে পেয়ে আমি হরিহরকে বললাম, আচ্ছা হরিহর, ওই দুর্গটা অমন কেন? ওখানে কি মাটিটা নিচু? দুর্গটা কেমন যেন অর্ধেকটা দেখা যাচ্ছে না এখান থেকে। না রে নবীন, ওই দুর্গটা অর্ধেকটা নয়, ওখানে মাটি নিচু নয়। আসলে অনেক বছর আগেই ভূমিকম্পে ওই দুর্গটা ভেঙে মাটির নিচে খানিকটা ঢুকে যায়, তাই দূর থেকে এমন অর্ধেকটা দুর্গ দেখা যাচ্ছে। আচ্ছা, ওখানে যাওয়া যায় না? ওখানে গিয়ে দেখতে পারলে ভালো লাগতো দুর্গটাকে। আর দূর থেকে দেখেও ভালো লাগছে, সামনে গেলে তো আরো ভালো লাগবে। আমার কথায় হরিহরের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে মুখের উপর একটা আঙুল চাপা দিয়ে বলল, চুপ চুপ, ও কথা বলবি না। ওদিকে ওদিকে কেউ যায় না। আমরা যে এখানে এসছি সেটাও যদি কেউ জানতে পারে না, তাহলে খুব বকবে। ওই জঙ্গলটা পেরিয়ে এদিকে কেউ আসে না। ওখানে যারা থাকে তারা ভালো নয়। আমার কেমন যেন অবাক লাগলো। সত্যি, আমরা একটা জঙ্গল কোনো রকমে পেরিয়ে তারপর এই ফাঁকা জায়গাটায় দুর্গের ঠিক পরিখার ওপর এসে দাঁড়িয়েছি। আমি বললাম, কেন বকবে কেন? আর তাছাড়া ওখানে যখন কেউ থাকে তখন সেখানে যেতে অসুবিধা কোথায়? আরে এমনিতে ওই ভাঙাচোরা দুর্গে মানুষ থাকে কি করে? তুই বড্ড বোকা নবী। ওখানে মানুষ থাকে না, ওখানে ভূত থাকে। আজ থেকে অনেক বছর আগে, প্রায় 200 বছর আগে যারা মারা গেছে তারা ওখানে থাকে। এতক্ষণ দুর্গটার দিকে তাকিয়ে কেমন যেন ভালো লাগছিল নবীনের, কিন্তু হরিহরের কথা শুনে এবারে দুর্গের দিকে তাকাতেই কেমন যেন এই দিনের আলোতেও গাটা ছমছম করে উঠল তার। ওখানে ভূত থাকে? যারা মারা গেছে তারা ওখানে থাকে? তাহলে ভাঙাচোরা দুর্গের যে ছোট্ট জানালাটা এত দূর থেকে দেখা যাচ্ছে, জানালাটার উপরে কি কেউ বসে আছে? মনে হচ্ছে যেন জানালার উপরে দুর্গের ভাঙা গারদ ধরে দাঁড়িয়ে কেউ একজন আমার দিকে তাকিয়ে চলেছে একভাবে। ভয়ে আমার গোটা শরীর কেমন যেন একটা কেঁপে উঠল। হরিহরকে বললাম, এখানে আর দাঁড়াবো না, চলো চলো তো বাড়ি যাই। হরিহর আমার দিকে ভালো করে তাকালো। আমার গোটা মুখে বোধহয় ভয় ফুটে উঠেছিল। সে একটা কথাও বলল না। আমার হাতটা ধরে টেনে এসে জঙ্গল পেরিয়ে আমরা গ্রামের মধ্যে এসে পড়লাম। জঙ্গলে ঢোকার শেষ মুহূর্তে আমি একবার ওই দুর্গের দিকে তাকিয়ে দেখেছিলাম। এখনো মনে হচ্ছে ওই জানালাটায় কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। গল্প শুনতে শুনতে জগা, ন্যাপলা, ফুলকি তিনজনে কেমন যেন আড়ষ্ট হয়ে গিয়েছিল। বোঝাই যাচ্ছিল বেশ ভয়ে পেতে শুরু করেছে ওরা। এর মধ্যেই নবীনচন্দ্র একটু হেসে বলে উঠল, কিরে, এর মধ্যেই ভয় পেলি নাকি? এখনো তো আসল কথাই বলিনি। না না মাস্টার মশাই, ভয় পাবো কেন? ভয় পাচ্ছি না তো। আপনি বলুন, তারপর তারপর কি হলো? সেদিনের মতো বাড়ি ফিরে এলাম। আর সেদিন রাত্রেই হরিহরের বাড়িতে এক বয়স্ক লোক, যতদূর মনে হয় হরিহরের দাদু, তার কাছ থেকে শুনতে পেলাম ওই বিশালগড়ের দুর্গের একটা গল্প। সেদিন রাতে হরিহরের বাড়ির দাওয়ার উপর বসে আমি আর হরিহর তার দাদুর সঙ্গে কথা বলছিলাম। কথা বলতে বলতে হরিহর বলে উঠল, আচ্ছা দাদু, ওই বিশালগড়ের দুর্গে যে ডাকাত পড়েছিল না, তারপর সবাই মারা গেছিল, সেই গল্পটা এবার বলো না। এই নবীন, শুনবি? লোকটার বয়স বেশ বেশি। সে একটু খুক খুক করে কেশে বলল, ওই বিশালগড়ের গল্প? হ্যাঁ, বিশালগড়ের গল্প তো তোকে আমি অনেকবার আগে শুনিয়েছি। হ্যাঁ হ্যাঁ, নবীন তো শোনেনি। তা বাবা নবীন, তুমি তুমি গল্প শুনবে?
বিশালগড়ের দুর্ঘটনা দেখবার পর আমার সামান্য ভয় হয়েছিল, তবে তার সাথে কেমন যেন একটা কৌতূহল হয়েছিল। তাই মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই সে বৃদ্ধ গল্প বলা শুরু করলেন। তিনি বড্ড অগোছালোভাবে ঘুরিয়ে গল্পটা বলেছিলেন। আমি তোদের সহজভাবেই বলি। বিশালগড়ের ওই যে দুর্গ, সেখানে আজ থেকে প্রায় 200 বছরেরও বেশি আগে জমজমাট থাকত। সেখানে রাজা এবং তার গোটা পরিবার ছাড়াও অনেক মানুষ থাকত। সে কথা আগেই বলেছি। রাজা সবসময় নিশ্চিন্তে থাকতেন, কারণ তার ওই পরীক্ষা পেরিয়ে কারোর পক্ষে তার দুর্গে হামলা করা সম্ভব নয়। তাছাড়া দুর্গের বাইরে পাহারা থাকত। দুর্গের বাইরে যদি কেউ পরীক্ষা পেরিয়ে দুর্গে যেতে চায়, তাহলে তাকে ওই কাঠের ব্রিজ পেরিয়ে তবে যেতে হবে। কাঠের ব্রিজের ওপারেও থাকতো রক্ষী, এপারেও থাকতো রক্ষী, আর কাঠের ব্রিজ সবসময় উপরে তোলা থাকতো। রক্ষীরা সেই ব্রিজ নামিয়ে পারাপার করত। দুর্গের আশেপাশে এবং দুর্গের মধ্যে সব মিলিয়ে সৈন্য থাকতো প্রায় 1 থেকে 150 জন। বাকি সৈন্যরা থাকতো দুর্গের এপারে। জঙ্গলের মধ্যে ঘাঁটি বানিয়ে রাখা হতো, যাতে বাইরে থেকে কেউ আক্রমণ করতে গেলে আগে সেই সৈন্যদের সাথে মোকাবেলা করতে হয়। দুর্গের পেছনের দিকের পরীক্ষা পেরিয়ে ঘন জঙ্গল। সেই ঘন জঙ্গল পেরিয়ে কেউ যে দুর্গের ভিতরে আসতে পারে সে কথা রাজা কখনোই ভেবে দেখেননি। তাই তার পাহারাও থাকতো না ওই দিকে। ওই চারিদিক অর্থাৎ উত্তরের দিক থাকতো সব সময় ফাঁকা। সেই জঙ্গলের বন্য পশু এতটাই বেশি ছিল যে সেই জঙ্গলে কোনো মানুষ ঢুকে পড়লে সে আর ফিরে যেতে পারত না। কিন্তু একদিন একটা অঘটন ঘটেই যায়। ওই দুর্ভেদ্য জঙ্গল পেরিয়ে প্রায় 100 জনের একটা দল পরীক্ষার জলে কাঠের ভেলা ভাসিয়ে দেয়। সেই ভেলা এসে পৌঁছয় 2 দুর্গের দিকে। অমাবস্যার রাত ছিল। সেদিন আকাশে চাঁদের আলো ছিল না বলে কেউ তাদের দুর্গের দিকে যেতে দেখেনি। দুর্গের ভেতরে এবং বাইরে সবাই নিশ্চিন্তে ঘুমিয়েছিল, এমনকি রক্ষীরাও পালা করে ঘুমিয়ে নিত। উত্তরের দিক থেকে যে হামলা হতে পারে সে কথা তারা কখনোই ভাবেনি, আর সেই সুযোগটা নিয়েছিল ওই দলটা। অনেকে বলে তারা ছিল ডাকাত, অনেকে বলে তারা ছিল আসলে ওই রাজার শত্রু। আশেপাশে অনেক দূরে অন্যান্য রাজার রাজত্ব ছিল। তখন সে যেই হোক না কেন, সেই রাতে তারা ঢুকে পড়ে দুর্গের ভেতর। সেই পরীক্ষা পেরিয়ে উঁচু পাথরের দেওয়াল বেয়ে তারা যে কিভাবে দুর্গ পর্যন্ত পৌঁছেছিল সে কথা কেউ জানে না। অনেকেই বলে তারা লম্বা লম্বা দড়ি আর গজাল নিয়ে তারপর সেই পরীক্ষার উপরের দেওয়ালে গেঁথে গেছে। তারপর সেই লম্বা দড়ি ফেলে বাকি সবাইকে উপরে তুলে এনেছিল। দুর্গের মধ্যে থাকা রক্ষীরা বুঝতেই পারেনি কখন 100 জন ডাকাতের দল দুর্গ ঘিরে ফেলেছে। ডাকাতের দল অন্ধকারের সুযোগ নিয়ে নিঃশব্দে প্রথমে পাহারারত রক্ষীদের হত্যা করে, তারপর একসাথে ঢুকে পড়ে ওই পাথরের দরজায় এড়িয়ে। রাজপ্রাসাদ অর্থাৎ দুর্গের ভিতরে যে সমস্ত রক্ষী ছিল তারা ডাকাতদের সাথে লড়াই করতে থাকে। ডাকাতদের কয়েকজন মারা গেলেও 100 জনের দুর্ধর্ষ ডাকাতের দলের সাথে ওই 100-150 জন রক্ষী কিছুই করতে পারেনি। একে একে রাজপ্রাসাদের রক্ষীরা সবাই কচু কাটা হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রাজা সমস্ত ব্যাপারটা বুঝতে পারেন, আর তখনই তার নিজের পরিবারের সকলকে নিয়ে এবং বিশ্বস্ত লোকেদের নিয়ে দুর্গের নিচে একটা গোপন কক্ষে লুকিয়ে পড়েন। রাজা তার সমস্ত ধনসম্পদ গোপন কক্ষে লুকিয়ে রাখত। সেই কক্ষটা ছিল মাটির নিচে। উপরে রাজার ঘরে কিংবা দুর্গের এখানে ওখানে যে সমস্ত ধনসম্পদ থাকত তা অতি সামান্য। ডাকাতের দল সমস্ত রক্ষীদের হত্যা করে রাজা এবং তার পরিবারের লোকজনদের খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই তাদের পাওয়া যায় না। এদিকে এপারে যে সমস্ত রক্ষী ছিল তারা বুঝতে পেরেছিল দুর্গে কিছু একটা ঘটেছে, কিন্তু তারা কাঠের সেই ব্রিজটা পেরিয়ে ওপারে যেতে পারত না, কারণ কাঠের ব্রিজ নামানো যেত দুর্গের দিক থেকেই। তারা ওই কাঠের ব্রিজ দিয়ে যাতায়াত করত বলে নৌকা কিংবা ভেলা বানানোর কথা এবং তা নিয়ে পারাপার করবার কথাও কখনো ভাবেনি কেউ। সেই কাজটা বড় কঠিন হয়ে যেত। ওই পরীক্ষাতে উপরে ওঠা সহজ কাজ নয়। রাজা কিন্তু সমস্ত কিছু ভেবেই রেখেছিলেন। ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা পরীক্ষার এপারে ওপারে সব সময় বাধা থাকত। পরীক্ষার এপারে জঙ্গলের মধ্যে থেকে
একটা সুড়ঙ্গ পথ ছিল। সেই সুড়ঙ্গ পথ দিয়ে ওপারে পরিখার গায়ে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে বেরিয়ে যাওয়া যেত। তারপর নৌকা পেরিয়ে ওপারে গেলে সেই সুড়ঙ্গ পথ আবার ওপারে পরিখার কাছ থেকে গিয়েছিল একেবারে দুর্গ পর্যন্ত। কিন্তু এই কাজের সময় লাগতো বেশ বড় একটা রক্ষীর দল। সেই পথে যখন নৌকা পেরিয়ে ওপারে গিয়ে পৌঁছয় ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ডাকাতরা লুটপাট করে যাকে সামনে পেয়েছে তাকে খুন করে আবার নিজেদের পথে নিজেরাই ফিরে গেছে। গোটা দুর্গটা যেন শ্মশানপুরীতে পরিণত হয়েছে। রক্ষীরা অনেক খুঁজে কিন্তু কাউকে খুঁজে পায় না। এদিকে রাজা তার সমস্ত পরিবারের লোকজনদের নিয়ে দুর্গের নিচে সেই গুপ্ত ঘরে আশ্রয় নিয়েছিলেন। রক্ষীরা ভেবেছিল ডাকাতরা চলে গেছে, হয়তো রাজাকেও তারা ধরে নিয়ে গেছে। এই ভেবে তারা দুর্গ থেকে বেরিয়ে আসে। রাজা কিন্তু গুপ্ত ঘর থেকে বেরিয়ে আসেন না। তিনি ভেবেছিলেন ডাকাতরা চলে যাওয়ার পর অন্তত 2 দিন দেখে তারপর তিনি নিজে বেরিয়ে এসে প্রথমে দেখবেন, তারপর না হয় বাকিদের বার করবেন সেই গুপ্ত স্থান থেকে। 2 দিন এভাবেই কেটে যায়। যত কষ্ট তারা না খেতে পেয়ে পায় তার চেয়ে বেশি কষ্ট পায় গুপ্ত ঘরে থেকে। সেসব দেখতে দেখতে একসময় ঘর থেকে বাইরে পাঠান। সে বাইরে বেরিয়ে প্রথমে দেখতে পায় চারপাশে কেউ কোথাও নেই। চারপাশে মৃতদেহ, ধ্বংসস্তূপ, লুটপাটের চিহ্ন রয়েছে। সৈন্যরা সেই দুর্গ পরিত্যাগ করে আবার ওপারে চলে গেছে। সে তখন কোনোভাবে একটা বড় আগুন জ্বালায়। সেই আগুন নিয়ে এসে দুর্গের একেবারে উপরে ছোট্ট জানালার কাছে পৌঁছয়। সেখান থেকে আগুনের সংকেত দেখিয়ে ওপারে রক্ষীদের এপারে আবার ডেকে আনবে, এটাই সে ভেবেছিল। কিন্তু সে যখন বাইরে বেরিয়ে এসেছিল তখন বেশ রাত হয়ে এসেছে, আর সেদিন প্রবল ঝড় বৃষ্টি হয়ে চলেছিল। সে আগুন নিয়ে যখন ওপরে সেই জানলার কাছে পৌঁছয় তখন একটা ঘটনা ঘটে যায়। হঠাৎ করেই চারপাশটা কেমন যেন ঝাপসা হয়ে ওঠে, আর সে ওই জানালা থেকে বাইরের দিকে শক্ত পাথরের মাটির উপরে এসে পড়ে। সেখানেই তার মৃত্যু ঘটে। প্রবল ভূমিকম্পে গোটা দুর্গটা শোলার বাড়ির মতো কাঁপতে কাঁপতে মাটির গর্ভে বেশ খানিকটা বসে যায়। যারা লুকিয়েছিল তাদের পরিণতি হয় আরও মর্মান্তিক। তারা গুপ্ত ঘরে যেখানে লুকিয়েছিল তার উপর ছাদ ভেঙে পড়ে তাদের গায়ের উপর। শ্বাসকষ্টে ও প্রবল যন্ত্রণায় আর ক্লান্ত শরীরে তারা ডুকরে ডুকরে চিৎকার করে কাঁদতে থাকে। সে আর্তচিৎকার ছিল বাঁচার জন্যে, ও সেই চিৎকারের মধ্যে একটা আশার আলো খুঁজতে খুঁজতেই একসময় তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। কতগুলো মানুষ একসাথে মারা যায়। সৈন্যদলের যে প্রধান ছিল সে ভেবেছিল ডাকাতরা সবাইকে ধরে নিয়ে গেছে, তাই সে অপেক্ষা করছিল ওপারে। কিন্তু এমন একটা ভূমিকম্প আর দুর্গের ভেঙে পড়ায় সে আর ওখানে থাকতে চায়নি। বাকি সৈন্যদের নিয়ে সে কোথায় একটা চলে যায়। এই বিশাল গড় গ্রামটা তখন গড়ে উঠতে শুরু করেছিল সবে। গ্রামের খুব একটা ক্ষয়ক্ষতি সেই ভূমিকম্পে হয়নি, অথচ এমন একটা পাথরের তৈরি দুর্গ কিভাবে ভেঙে পড়ল তা গ্রামের মানুষরা বুঝতে পারে না। তারপর থেকে যতদিন কেটে যেতে থাকে গ্রাম আস্তে আস্তে ভরে উঠতে শুরু করে। এই করতে করতে কেটে যায় আরও 150 বছর। তার মানে মাস্টার মশাই ওই সমস্ত গুপ্তধন ওই দুর্গের সাথেই মাটির নিচে চাপা পড়ে যায়? গুপ্তধন আসলে তাকেই বলে যে ধন লুকোনো রয়েছে কোনো গুপ্ত স্থানে। কোনো প্রাকৃতিক দুর্যোগের সমস্ত সম্পত্তি, অর্থ সবকিছু চাপা পড়ে যায় মাটির তলায়, আর তারপর সেটাই হয়ে যায় গুপ্তধন। লোকের মুখে মুখে কথা ঘুরে ফিরে বেড়াতে থাকে। সবাই বলতে থাকে ওই দুর্গের নিচে চাপা পড়ে রয়েছে অনেক গুপ্তধন। কিন্তু ওই গুপ্তধনের লোভে ওই পরিখার জল পেরিয়ে ওপারে যাওয়ার সাহস কেউ করে না। সবাই একটা কথা কিছুতেই বুঝতে পারে না, ওই পরিখায় যদি কুমির থাকে তাহলে কুমির পেরিয়ে ডাকাতের দল ওপারে পৌঁছলো কি করে? সবাই মনে মনে বিশ্বাস করতে শুরু করে ওই জলে আসলে কখনোই কুমির ছিল না। ও কথা ভয় দেখানোর জন্য বলা হতো। কিন্তু গুপ্তধনের লোভ কম নয়, তাই সাহসী লোকদের মধ্যে কেউ না কেউ ওই জল পেরিয়ে ওপারে গিয়ে গুপ্তধন খোঁজার চেষ্টা করত। তবে কেউ এই জলের মধ্যে, কেউ বা ওই দুর্গের মধ্যেই মারা যেত। তারা আর কখনো ফিরে আসতে পারেনি। এমনটা কয়েকজন করবার পরে রাতের বেলা একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে।
মাঝে মাঝে রাতের দিকে ওই দুর্গটার দিক থেকে চিৎকার ভেসে আসতে থাকে, যেন অনেকে মিলে একসাথে চিৎকার করছে। মাঝে মাঝে মনে হয় ওই দুর্গের ভেতর কে যেন একটা লড়াই করছে। গ্রামের পাশে জঙ্গল পেরিয়ে তারপর ওই দুর্গের কাছে পরীক্ষায় পৌঁছতে হতো। রাতের বেলা অনেক সাহসী মানুষ এই পরীক্ষার এপারে দাঁড়িয়ে দেখতে পেয়েছিল ওপারে দুর্গের এখানে ওখানে আলো জ্বলছে, আর দুর্গের ওপারের সেই জানালাটায় কেউ যেন আগুন জ্বালিয়ে সেই আগুন নাড়িয়ে নাড়িয়ে কারোর দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছে। কিন্তু একটু পরেই সবটা অন্ধকার হয়ে যায়, আর একটা হাসির শব্দ আসতে থাকে সেই দুর্গের দিক থেকে। এরপর আর কেউ সাহস করে ওই দুর্গের দিকে যাওয়া তো দূরের কথা, দুর্গের কাছে গিয়ে দাঁড়াতেও সাহস পেত না। বৃদ্ধ লোকটি একটানা এতগুলো কথা বলে এবার থেমেছিলেন। সেই ফাঁকে হরিহর বলে উঠল, আরে দাদু, ওই গল্পটা বলো না। ওই যে আমাদের গ্রামে সেই দুজন এসেছিল শহর থেকে, ওই ওই দুর্গে যাবে বলে গুপ্তধন খোঁজার জন্য, তারপর যেটা হলো। বৃদ্ধ লোকটি সামান্য সময় নেয়, একটা দীর্ঘশ্বাস ফেলে, যেন কথাটা মনে করার চেষ্টা করে। তারপর এক সময় আবার বলতে শুরু করে। বাইরে বৃষ্টিটা বাড়তে শুরু করেছে। এর মধ্যেই একটা জোলো হাওয়া মাঝে মাঝে বৃষ্টির ছাট বারান্দা পর্যন্ত এনে ওদের গায়ে লাগিয়ে দিচ্ছে। গরমের পর এমন একটা বৃষ্টির ছাট গায়ে লাগলে বেশ আনন্দই হয়। ওরা তিনজনে ভয়ের মধ্যেও কেমন যেন হেসে উঠছিল। মাঝে মাঝে ঝমঝমে বৃষ্টির দিকে তাকিয়ে রইল ওরা। তাকিয়ে দেখতে লাগলো সেই দিকেই, স্থির চোখে তাকিয়ে রয়েছে তারা। এমন সময় ফুলকি বলে উঠল, মাস্টার মশাই, ওরা কি গুপ্তধন খুঁজে পেয়েছিল? ওই যে গুপ্তধন দুর্গের নিচে চাপা পড়ে গিয়েছিল, ওই গুপ্তধনগুলো ওরা খুঁজে পেয়েছিল? গুপ্তধন খুঁজে পাওয়া সহজ কাজ নয়, বিশেষ করে যে গুপ্তধনের সাথে অতগুলো মানুষের মৃত্যু জড়িয়ে রয়েছে। সেই গুপ্তধনে অভিশাপ থাকে, আর ওই দুর্গের দিক থেকে রাতের বেলা ভেসে আসা হাসি আর চিৎকার এই সমস্ত কিছুই বলে দিত ওই দুর্গে যারা এখনো রয়েছে তারা আর কেউ জীবিত নেই, তারা অশরীরী। কিন্তু সেই ছেলে দুটো যারা গুপ্তধনের খোঁজে গিয়েছিল তারা এর কোনো কথাই শোনেনি। একদিন দুপুরের দিকে বিশালগড় গ্রামে দুজন শহরের ছেলে এসে ওই বিশালগড়ের দুর্গের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। তা দেখে গ্রামের লোকেরা ওদের অনেক বারণ করেছিল যে ওদিকে যাওয়া ভালো নয়, ওই দুর্গে গেলে কেউ আর ফিরে আসতে পারে না, আর আজ পর্যন্ত কেউ ফিরে আসতেও পারেনি। কিন্তু সেসব কথা শুনেও তারা ভয় পায়নি, বরং তাচ্ছিল্যের সাথে বলেছিল গ্রামের মানুষ বড্ড ভীতু, তাই তারা ওখানে গিয়ে গুপ্তধন খুঁজতে পারেনি। তারা ওখানে গিয়ে গুপ্তধন খুঁজে প্রমাণ করে দেবে ওই বিশালগড়ের দুর্গে কিছুই নেই। আসলে একটা পুরনো ভয়ভীতি জমা রয়েছে গ্রামের মানুষের মনে। বৃদ্ধ লোকটির কথায় আমি আর হরিহর অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। হরিহর এই গল্প আগেও শুনেছে, তবুও তার চোখ দেখে মনে হচ্ছিল আবার সেই গল্প শুনতে সে প্রথমবারের মতোই মজা পাচ্ছে বোধহয়। আসলে ভয়ের মধ্যে একটা মজা আছে, মজা না থাকলে সেই গল্প শুনতে ভালো লাগবে না। একটু এ কথা ও কথার পর সে বৃদ্ধ হাসল, গল্পটা আবার বলতে শুরু করলো। যে দুজন ছেলে শহর থেকে এসেছিল তারা একদম বদ্ধপরিকর ছিল, তারা ওই দুর্গে যাবেই। সেই দুজন ছেলের সাথে এই বৃদ্ধের মানে হরিহর দাদুর কথা হয়েছিল। তিনি তাদের বলেছিলেন, তোমরা তোমরা যা করতে চলেছ তা তা ঠিক কাজ নয় বাবা। ওই দুর্গে যাওয়া মোটেই সঠিক সিদ্ধান্ত বা সহজ কাজ হবে না। এখন জল সামান্য কমে এসেছে বটে, কিন্তু ওই দুর্গের মধ্যে গিয়ে কেউ আর জীবিত ফিরে আসেনি। হ্যাঁ, ওই ভাঙা চোরা ধ্বংসস্তূপ খারাপ কিছু না থাকুক, ওই সাপ বা খুব বন্য কোনো জন্তু এইসব তো থাকতেই পারে, তাই না? হ্যাঁ, তাই তাই তোমরা ওখানে একদম যেও না বাবারা, একদম একদম যেও না।
আমাদের কিছু হবে না দাদু, তুমি চিন্তা করো না। আমরা ওখানে যাব, তারপর গুপ্তধন খোঁজার চেষ্টা করব। গুপ্তধন আমরা এর আগেও অনেক খুঁজেছি, বুঝলে, এসবে আমাদের অভিজ্ঞতা আছে। তুমি চিন্তা করো না দাদু। আমরা যদি গুপ্তধন খুঁজে পাই তাহলে তার একটা ভাগ আমরা তোমাদের গ্রামকে ঠিকই দিয়ে যাব। সে নিয়ে তোমরা চিন্তা করো না, ভেবো না আমরা গুপ্তধন নিয়ে এখান থেকে পালিয়ে যাব। গুপ্তধন যদি থেকে থাকে তা সরকারের ঘরে যাওয়া প্রয়োজন, আমরা সেই ব্যবস্থাই করব। আমাদের যা খরচ আর গ্রামকেও কিছুটা দিয়ে যাব, আর বাকিটুকু তুলে দেবো সরকারের হাতে। গ্রামের মানুষের প্রবল আপত্তি না শুনে তারা একদিন সকালবেলা ওই জঙ্গল পেরিয়ে যায় গুপ্তধনের খোঁজে ওই দুর্গে ঢোকার জন্যে। তাদের পিঠে বড় বড় দুটো ব্যাগ ছিল। সেই ব্যাগে দড়ি, মাটি খোঁড়ার যন্ত্রপাতি, অনেক কিছুই তারা নিয়ে এসেছিল শহর থেকে। গ্রাম থেকেও তারা অনেক কিছু জোগাড় করেছিল। টাকার বিনিময়ে গ্রামের মানুষ তাদের সেই সমস্ত দিয়ে সাহায্য করেছিল বটে, কিন্তু তারাও তাদের সমর্থন করতে পারেনি। বেঘরে দুটো প্রাণ চলে যাক, সেটা কি আর কেউ চাইবে? ছেলে দুটো ওদিকে চলে যাওয়ার পর প্রায় 2 দিন গ্রামের মানুষ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে থাকে তাদের ফিরে আসার জন্যে। তারপর একদিন সকালের দিকে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়। গ্রামের রাস্তা দিয়ে ভয়ে চিৎকার করতে করতে সেই দুজনের মধ্যে একটি ছেলে দৌড়ে আসছে। তার জামা কাপড়ে লেগে রয়েছে মাটি, এখানে ওখানে জামা কাপড় ছিঁড়ে গেছে, মাথার একপাশে আঘাতের চিহ্ন, গোটা শরীরে রক্ত যেন লেপ্টে রয়েছে। সেই গ্রামের রাস্তা দিয়ে পাগলের মতো চিৎকার করতে করতে দৌড়তে দৌড়তে গ্রামের ভিতরের দিকে আসতে শুরু করে। গ্রামের কয়েকজন লোক দেখতে পেয়ে তাকে ধরে ফেলে। ধরে ফেলতেই সে কেমন যেন অজ্ঞান হয়ে যায়। তারপর তার ক্ষতস্থান সারিয়ে তাকে সেবা শুশ্রূষা করতে করতে একদিন পর তার জ্ঞান ফিরে আসে। তখন সে খানিকটা স্বাভাবিক হয়ে এসেছে, তবে তার ক্ষতস্থানগুলো কেমন যেন বিষিয়ে গেছে অল্প দিনের মধ্যেই। তাকে যে আর বাঁচানো যাবে না সে কথা সে বুঝতে পারে। তাকে যে বাড়িতে রাখা হয়েছিল সে বাড়িতে পরদিন সকালে গ্রামের অনেকে গিয়ে জড়ো হয়, আর সেই দিনই সে তাদের সব কথা বলে। ওরা দুজন জঙ্গল পেরিয়ে পরীক্ষার অল্প জল পার করে ওপারে গিয়ে পৌঁছেছিল। ওরা কোনোভাবে খবর পেয়েছিল ওই পরীক্ষার গায়ে কোনো একটা গুপ্ত সুড়ঙ্গ রয়েছে, যে সুড়ঙ্গ দিয়ে যাওয়া যায় ওই দুর্গের ভেতরে। সেই সুড়ঙ্গ ওরা একটা গোটা বেলা খুঁজে খুঁজে বের করেছিল। পাথরের একটা নির্দিষ্ট জায়গায় চাপ দিলে সঙ্গে সঙ্গে রাস্তাটা খুলে আসে। তারপর সেই পথ দিয়ে ওরা ভেতরে ঢুকে যায়। হামাগুড়ি দিতে দিতে তারা পৌঁছে গেছিল দুর্গের একটা পাতাল ঘরে। সেখান থেকে বাইরে বেরিয়ে ভাঙা দুর্গের মধ্যে ওরা প্রবেশ করে। সেদিন দুর্গটা এদিক ওদিক ঘুরে বেরিয়ে রাতের বেলা তারা ওই দুর্গের মধ্যে একটা মোটামুটি ভালো জায়গায় ঘুমানোর ব্যবস্থা করে। অনেক রাতের বেলা যখন ওদের ঘুম ভেঙে যায় তখন প্রথমেই শোনা যায় দুর্গের কোনো একটা ঘর থেকে কেউ যেন চিৎকার করে চলেছে। কেউ যেন বাঁচার জন্য উত্তাল স্বরে চিৎকার করে চলেছে। চিৎকারটা শুনে ওরা একে অপরকে প্রশ্ন করে, ব্যাপারটা কি করা যায় সে নিয়ে সিদ্ধান্ত নেয়। তারপর ওরা হাতে টর্চ নিয়ে ঘুরতে শুরু করে, কিন্তু দুর্গের গোটা জায়গাটা অনেকটা সময় নিয়ে ঘুরেও ওরা কিন্তু কাউকে দেখতে পায়নি। তাদের যেন বারবার মনে হতে থাকে একটা ঘর থেকে নয়, দুর্গের নানা ঘর থেকে এমন নারী পুরুষের সবার গলা মিলেমিশে চিৎকার করে চলেছে অনেকে। মাঝে মাঝেই এক একটা ঘরে অদ্ভুত আলো জ্বলে উঠতে শুরু করেছে, আর তারপরে সেটা কিছুক্ষণ পরে যেন নিভে যাচ্ছে। এমনভাবে ঘুরতে ঘুরতে প্রায় অনেক রাতের দিকে সকাল হওয়ার সামান্য আগে ওরা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। ততক্ষণে এরা বুঝতে পেরেছে এই দুর্গে আসলে কিছু একটা রয়েছে। সেদিন সকালেই তারা দুর্গ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে তারা দুর্গ থেকে বাইরে আসার কোনো রাস্তা খুঁজে পায় না। আসল সমস্যাটা হলো দুর্গটা ভূমিকম্পের জন্য মাটির নিচে বসে গিয়েছিল, তাই দুর্গ থেকে বেরোনোর পথগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তারা কোনো ক্রমে সেদিন দিনের বেলায় দুর্গের সবচেয়ে উপরের জানলাটায় গিয়ে পৌঁছয়, কিন্তু সেখান থেকে নিচে নামা সহজ কাজ নয়। একটু এদিক ওদিক হলেই গিয়ে পড়তে হবে বিশাল এক গর্তের মধ্যে।
যেখানে দুর্গটা সামান্য হেলে ঢুকে রয়েছে। কথাগুলো বলতে বলতে সেই ছেলেটির মুখে কেমন যেন ভয় দেখা দিতে শুরু করলো। সে আবার বলতে থাকে, গোটা দিন ঘুরেও যখন ওরা দুর্গ থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পায়নি, তখন ওরা সেই পাতাল ঘরটা খুঁজতে থাকে, যেটা থেকে তারা এখানে এসেছিল। কিন্তু অচেনা অজানা এই দুর্গে তারা সেই রাস্তা হারিয়ে ফেলেছে। সেদিন বিকেলের দিকেই তারা গিয়ে পৌঁছয় সেই ঘরে, যেখানে অনেক বছর আগে রাজা এবং তার পরিবারের লোকেরা আশ্রয় নিয়েছিল, যেখানে আসলে গুপ্তধন ছিল। বিকেলের দিকে আলো কমে আসায় ওরা টর্চের আলোয় চারপাশ দেখতে দেখতে বুঝতে পারে ঘরের একটা জায়গায় সামান্য ভেঙে পড়ে কেমন যেন এদিক ওদিক অনেক কিছু চাপা পড়ে গেছে। ওরা দুজনে মিলে সেই ভাঙা জায়গাটার পাথর, ইট সমস্ত কিছু অতি কষ্টে সরাতে শুরু করে। সব সরাতে সরাতে একসময় একটা জিনিস দেখতে পায় ওরা দেখতে পায় সেই ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে রয়েছে এক গাদা সাদা রঙের কঙ্কালের হাত। ওরা দেখতে পেয়ে ওরা সামান্য ভয় পেয়েছিল, কারণ ততক্ষণে রাত হয়ে এসেছে। টর্চের আলো যতটুকু দেখা যায় ততটুকুই দেখবার চেষ্টায় থাকে তারা। তবুও গুপ্তধন পাওয়ার আশায় আর ওই গ্রামের মানুষদের মুখে শোনা গল্পটায় ওরা মিলিয়ে ফেলে যে এই ধ্বংসস্তূপের নিচেই রয়েছে গুপ্তধন। প্রবল আনন্দে ওরা ধ্বংসস্তূপ সরাতে সরাতে একসময় যেটা দেখতে পায় তাতে ওদের দুজনের বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে ওঠে। ধ্বংসস্তূপের নিচে শুয়ে রয়েছে প্রায় 40 থেকে 50টা সাদা নরকঙ্কাল, আর তাদের মধ্যে কারো কারো নরকঙ্কাল তখনও আস্ত রয়েছে, আবার কারো হাত পা ভেঙে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। ধ্বংসস্তূপ সরাতেই একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া কঙ্কালের মাথা গড়িয়ে ওদের পায়ের ঠিক কাছে এসে পৌঁছয়, আর তখনই ওরা দেখতে পায় সেই কঙ্কালের ধ্বংসস্তূপের ঠিক পেছনের দিকেই রয়েছে একটা গুপ্ত দরজা। তারা বুঝতে পারে সেই দরজা দিয়ে নিশ্চয়ই যাওয়া যাবে ওই গুপ্তধনের ঘরে। এই ভেবে একজন সেই কঙ্কালের স্তূপের ওপারে পা রেখে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে সেই দরজাটার দিকে। আর ঠিক তখনই আরও একজন পেছন থেকে বুঝতে পারে সেই কঙ্কালগুলো কেমন যেন নড়তে শুরু করেছে। সুজন, সুজন, ওদিকে যাস না রে, চলে আয়। কঙ্কালগুলো কেমন যেন নড়ছে রে। আরে ধুর, তুই এত ভয় পাচ্ছিস কেন? ওরা আজ থেকে কত বছর আগে মরে ভূত হয়ে গেছে, এখন কঙ্কালগুলো নড়বে? আমি এর উপরে উঠেছি তাই তোর এমন মনে হচ্ছে। টর্চের আলোয় সুজন দেখতে পায় কঙ্কালের বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাত পাগুলো কেমন যেন বেয়ে বেয়ে কঙ্কাল স্তূপের উপরে উঠে সুজনের পায়ের দিকে এগিয়ে যাচ্ছে। সুজন, পেছনের দিকে দেখো, পেছনের দিকে। সুজন পেছন ঘুরে তাকাতেই ওরা দুজন যেটা দেখতে পায় তা ভয়ে ওদের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসে। এতক্ষণ ধরে স্থির হয়ে থাকা কঙ্কালগুলো এখন যেন আস্তে আস্তে জেগে উঠে দাঁড়াচ্ছে। ওদের কারো হাত নেই, কারো মাথা নেই, কারো বা দুটো পা নেই। একটা খটখট শব্দ দিয়ে গোটা ঘরটা কেমন যেন ভরে উঠছে, আর তার সাথে সাথে কেমন একটা অদ্ভুত গন্ধ গোটা দুর্গটা জুড়ে একটা হাসি কান্নার মিলিত শব্দ ভেসে উঠতে থাকে। আস্তে আস্তে বাইরে কেমন যেন একটা ঝড় চলছে, সেই হাওয়ার শব্দের সাথে হাসি কান্নার শব্দগুলো ছিটকে এসে ওদের কানের কাছে ঢুকছে। বাইরে থেকে প্রবল ঝড়ের শব্দ কিছু একটা ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছে। সুজন তাড়াতাড়ি সেই কঙ্কালের স্তূপের উপর থেকে উঠে আসতে চায়, কিন্তু ততক্ষণে অনেক কঙ্কাল তাকে চাপটে ধরেছে। বিবেক সুজনকে সাহায্য করবার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই সে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুন্ডুটা লাফাতে লাফাতে তার দিকে আসতে শুরু করে। বিবেক আর কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে দৌড়তে যেতেই একটা হোঁচট খায়, আর তার হাতের টর্চটা কোথায় যেন পড়ে গিয়ে নিভে যায়। বিবেক চিৎকার করে ওঠে, তারপর পাগলের মতো যেদিকে পারে সেদিকে দৌড়তে শুরু করে। কতবার যে পাথরের দেয়ালে মাথা ঠুকে গিয়েছিল, মাটিতে পড়ে তার হাতে পায়ে আঘাত লেগেছিল, ছড়ে গিয়েছিল, তা বিবেকের মনে নেই। অন্ধকারের মধ্যে ছুটতে ছুটতেই কোনো অদ্ভুত উপায়ে বিবেক আবিষ্কার করে ফেলে সেই পাতাল ঘরটা, যেখান থেকে তারা এখানে এসেছিল। তাদের ব্যাগ ওই ভেতরেই পড়ে থাকে। বিবেক কোনো রকমে রক্তাক্ত শরীরে ছুটতে ছুটতে এসে এই সুড়ঙ্গটার মধ্যে ঢুকে পড়ে। সুড়ঙ্গের মধ্যে ঢোকার পরে সে বুঝতে পারে তার ঠিক পেছনে কারা যেন তাড়া করে সুড়ঙ্গের মধ্যে ঢুকছে হামাগুড়ি দিয়ে। এমনভাবে সুড়ঙ্গের মধ্যে তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায় না, তবু
বিবেক যত দ্রুত সম্ভব হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়, কিন্তু বুঝতে পারে পেছন থেকে খটখট শব্দ করে কারা যেন এগিয়ে আসছে, তার সাথে হাসির শব্দ। কেউ যেন তাকে দাঁড়াতে বলছে, আবার কেউ যেন তাকে চিৎকার করে ধরতে চাইছে। বিবেক যে ঠিক কিভাবে ওই সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে পরীক্ষার জলের কাছে পড়েছিল তা সে নিজেও জানে না। পরীক্ষার অল্প জলে সাঁতার কাটতে হয় না, কোথাও কোথাও জল বুক পর্যন্ত হলেও তার বেশি হবে না। বিবেক ওই জলের মধ্যে থেকে কোনো রকমে এগিয়ে এসে যখন পরীক্ষার মাঝখানে দাঁড়িয়ে একবার পেছনের দিকে তাকিয়েছিল, তখন সে দেখতে পেয়েছিল ওই দুর্গের ভেতরে একদম উপরের জানলা থেকে কেউ যেন একটা আগুনের সংকেত দেখাচ্ছে বাইরের দিকে। একটা জ্বলন্ত আগুন যেন কেউ দুহাতে বারবার নাড়াচ্ছে, আর তার সাথে ভেসে আসছে একটা হাসির শব্দ। আর ঠিক তখনই বিবেকের মনে হলো জলের নিচের দিক থেকে কে যেন তার পা চেপে ধরেছে। বিবেক প্রচণ্ড ধাক্কায় তার পাটা ছাড়িয়ে নিয়ে দ্রুত গতিতে সেই জলের মধ্যে একরকম দৌড়ে আবার সাঁতার কেটে এপারে আসার চেষ্টা করতে থাকে। আর সে বুঝতে পারে জলের মধ্যে পেছন থেকে কে যেন তাকে অনুসরণ করে চলেছে। মনের সমস্ত জোর একত্র করে কিভাবে বিবেক এপারে এসে পৌঁছিয়েছিল, তারপর সে সুড়ঙ্গটা খুঁজে পেয়ে বেরিয়ে এসেছিল জঙ্গলের কাছে, তা বিবেক নিজেও ভালো করে বলতে পারে না। ওই জঙ্গলের মধ্যে কোথায় যে সুড়ঙ্গের মুখটা খোলা রয়েছে সেটাও বিবেক জানে না। তার বারবার মনে হয়েছে সুড়ঙ্গের মধ্যে দিয়ে কেউ যেন তার পিছু পিছু আসছে। প্রবল ক্লান্তি, ভয়, বিস্ময় বিবেক সুড়ঙ্গের বাইরে বেরিয়ে এসে জঙ্গলের মধ্যে সামান্য এগিয়েই জ্ঞান হারিয়ে ফেলেছিল। আজ সকালেই তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরেই সে জঙ্গল থেকে কোনো রকমে বাইরে বেরিয়ে গ্রামে এসে পৌঁছিয়েছে। সমস্ত কথাটাই বিবেক অতি কষ্টে বলেছিল, আর এটাও বোঝা যাচ্ছিল তার অন্তিম সময় আসন্ন হয়ে গেছে। গল্প শেষ করে কোনো রকমে সামান্য জল খেয়ে বিবেক আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। বারবার সে অনুতাপ করেছিল গ্রামের মানুষদের কথা না শোনার জন্যে। গ্রামের মানুষরা জানতো না বিবেক আর সুজন কোথা থেকে এসেছিল, তাই গ্রামের শ্মশানে বিবেকের মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছিল। তবে জঙ্গলের মধ্যে যে কোথায় সুড়ঙ্গর মুখটা আছে সেটা কেউ কখনো খুঁজে পায়নি। এই ঘটনার পর আর কেউ দুর্গের কাছে তো দূরের কথা, দুর্গের এপারের জঙ্গল পেরিয়ে পরীক্ষার এপারে দাঁড়াতেও সাহস করত না। বিবেক নামে ওই ছেলেটির মৃত্যুর পর গ্রামের সকলের মধ্যে বিশালগড়ের দুর্গের ভয় যেন আরও চেপে বসেছিল। আগে যদিও কেউ কেউ জঙ্গলের আশেপাশে যেত, ওই ঘটনার পর আর জঙ্গলের আশপাশেও কেউ যায় না। কারণ ওই পরীক্ষার কাছ থেকে জঙ্গল পর্যন্ত যে একটা সুড়ঙ্গ রয়েছে সে কথা আগে কেউ জানতো না। আর সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে বিবেক বেরিয়ে আসার সময় সুড়ঙ্গের মধ্যে ঢুকতে দেখেছিল কাউকে। তাই ওই সুড়ঙ্গ থেকে আবার যদি কেউ বাইরে বেরিয়ে আসে এই ভয়েই গ্রামের মানুষরা জঙ্গলটাকেও পরিত্যাগ করেছিল। বিশালগড়ের গুপ্তধন উদ্ধার করা সম্ভব না। সেই গুপ্তধন হয়তো আজও বিশালগড়ের সেই ভাঙা দুর্গের নিচে আবদ্ধ হয়ে আছে, আর তার তলায় আবদ্ধ হয়ে আছে অনেকগুলো নরকঙ্কাল, যাদের কারোর হাত, কারোর পা, এমনকি কারোর মাথা পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নবীনচন্দ্র চুপ করতেই ওরা ভাবল গল্প শেষ হয়েছে, তাই জন্যই জগা বলল, কি ভয়ঙ্কর ব্যাপার মাস্টারমশাই, একটা কঙ্কালের মাথা লাফিয়ে লাফিয়ে যদি আমার দিকে আসতে শুরু করে তাহলে তো আমি ভয়ে কি করব নিজেই জানি না। ন্যাপলা হেসে উঠল, তুই এমনিতেই ভীতু, সে কথা সবাই জানে। ফুলকি কিন্তু কিছু বলছিল না। সে চুপ করে মাস্টারমশাইয়ের মুখের দিকেই তাকিয়ে রইল। মাস্টারমশাইকেও চুপ করে থাকতে দেখে বাকি দুজনেও তার মুখের দিকেই তাকায়। নবীনচন্দ্র সত্যি চুপ করে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বসেছিল। তারপর এক সময় বলল, গল্পটা এখানে শেষ হয়ে গেলেই বোধহয় ভালো হতো। পরদিন দুপুরের দিকে আমায় বিশালগড় ছেড়ে চলে আসতে হবে, তাই সেদিন সকালে আমি হরিহরের সাথে আবার সেই দুর্গটা দেখতে যাব বলে ঠিক করলাম। হরিহর এই গ্রামেরই ছেলে, তাই তার সাহস বেশি, কিন্তু আমি অন্য একটা কারণে সেই দুর্গটা দেখতে যেতে চেয়েছিলাম। সকলের নজর এড়িয়ে আমরা সকালের দিকে সেই জঙ্গলটা কোনো রকমে পেরিয়ে যাচ্ছি, এমন সময় হরিহর বলল, একটা জিনিস দেখবি নবীন,
কাউকে বলবি না তো? আমি হরিহরের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখলাম তার চোখ দুটো কেমন যেন চকচক করছে। তখন অতটা বুঝতে পারতাম না, তবে এখন বুঝতে পারি আসলেই তার চোখ দুটো একটা অজানা চাপা কৌতূহলে আর আনন্দের কারণে চকচক করছিল। আমার হাত ধরে টেনে হরিহর আমায় সেই জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। জঙ্গল যেখানে একটু বেশি গভীর, আমাদের সেখানে ঢুকতে বেশ বেগ পেতে হয়। পাতায় কাটায় আমাদের হাত পা ছড়ে যেতে থাকে, তবুও একরকম হামাগুড়ি দিয়ে সেই জঙ্গলে আমরা ঢুকে পড়ি। সত্যি কথা বলতে সাপ খোপের কোনো ভয় কিন্তু আমাদের ছিল না। আমার হাতে পায়ে এক ধরনের পাতা লেগে চুলকোতে থাকে, কিন্তু সেসব কিছু অগ্রাহ্য করে যখন সেদিকে এগিয়ে গেলাম একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলাম। মাটিতে এক জায়গায় কেমন যেন ঘাস জমে রয়েছে, ডালপালা লতা পাতা সেখানে জড়িয়ে রয়েছে। তবে সেই জায়গাটা কেমন একটা অদ্ভুত যেন মনে হলো। জঙ্গলের মাটি থেকে সেই অদ্ভুত গোল জায়গাটা সামান্য নিচু। সেই জঙ্গলে লতা পাতা ভরা জায়গাটার মধ্যে সামান্য চাপ দিতে বুঝতে পারল জঙ্গলটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। অবাক হয়ে আমি তাকিয়ে রয়েছি সেদিকে। হরিহর বলল, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। জঙ্গলটা আমি নাড়িয়ে দিয়েছি, ভেতরে সাপ থাকলে বেরিয়ে আসতে পারে। চল তাড়াতাড়ি। আমরা বেরিয়ে এসে জঙ্গলের ওপারে পরিখার পাড়ে গিয়ে দাঁড়ালাম। নিচের দিকে তাকালে অনেকটা নিচে সামান্য জল দেখা যায়। ওপারে দুর্গের দিকে তাকাতেই আগের দিন রাতের সেই বৃদ্ধ লোকটির কাছে শোনা গল্পটার কথা বারবার মনে পড়ে যেতে লাগলো। রাতের বেলা কি সত্যি ওই দুর্গ থেকে আওয়াজ শোনা যায়? তবে আমি যে কদিন ছিলাম তেমন কিছুই শুনতে পাইনি। ওদিকে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছি। হরিহর নিজের মতোই বলে চলেছে, ওই দুর্গটা আমায় ছোট থেকেই টানতো। তাই দুর্গের সমস্ত গল্প আমি গ্রামের বয়স্ক মানুষদের কাছ থেকে শুনেছি, আর শুনতে শুনতে বুঝতে পেরেছি এই জঙ্গলের মধ্যেই কোথাও রয়েছে পরীক্ষার কাছে যাওয়ার সেই সুড়ঙ্গটা। তারপর একদিন ঘুরতে ঘুরতে হঠাৎ করেই আবিষ্কার করে ফেলি ওই সুড়ঙ্গের মুখটা। তবে জঙ্গল ডালপালা এমনকি ঝোপঝাড়ের সুড়ঙ্গের মুখটা ঢেকে গেছে। সেখানে ঢোকা বুদ্ধিমানের কাজ হবে না, আর কিছু না বা অন্য কিছু থাকতে পারে। তবে নবীন, আমি যখন বড় হব আমি ওই জঙ্গল কাটিয়ে ঠিক ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে প্রথমে ওই পাশের পরীক্ষার নিচে গিয়ে নামবো। তারপরে জলটা পেরিয়ে গিয়ে ও পাশে সুড়ঙ্গটা আমি ঠিক খুঁজে বার করবো। তারপর ঠিক চলে যাব দুর্গের নিচে সেই পাতাল ঘরে। আমি তার কথা শুনে চমকে উঠলাম। তারপরে বললাম, কিন্তু তুমি তো জানো ওই দুর্গের ভেতরে যারা গুপ্তধন খোঁজার জন্য গিয়েছে তারা সকলেই মারা গেছে। তুমিও যদি... আমার কথাটা শেষ হলো না। দেখলাম হরিহর সেই দুর্গের দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের কোণে যেন সামান্য জল চিকচিক করছে। এই ছেলেটাকে আমি এই কদিনে যা চিনেছি সে বড্ড ডান পিটে, না হলে সুড়ঙ্গটা খুঁজে বার করতে পারে। এমন জঙ্গলের মধ্যে হরিহর সামান্য দুর্গের দিকে তাকিয়ে রইল। আমিও সামনের দুর্গটার দিকে তাকালাম। হরিহরের কথাগুলো হাওয়ায় আমার কানে ভেসে আসতে লাগলো। গুপ্তধন আমার চাই না নবীন। এই দুর্গের মধ্যে কত মানুষ এখানে চাপা পড়ে আছে। তাদের কঙ্কাল এই দুর্গের ভেতরে রয়ে গেছে, তারা মুক্তি পায়নি। দাদু সবসময় আমাকে এই কথাটাই বলে, তারা মুক্তি পায়নি। তারা ওই দুর্গের মধ্যে আজ 200 বছর ধরে আটকে পড়ে রয়েছে। ওদের কত কষ্ট হচ্ছে বল নবীন। আমি বড় হয়ে ওই দুর্গের ভেতরে গিয়ে সবাইকে মুক্তি দেব, সবাইকে। তারপর দেখিস ওই দুর্গটা অর্ধেকটা মাটির তলায় ঢুকে গেছে, তো পুরোটাই মাটির তলায় ঢুকে নিজের কবর নিজেই ঘুরে নেবে। আমি হরিহরের দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। তারপর দুর্গের দিকে তাকাতেই একটা জিনিস দেখতে পেয়ে আমার গোটা শরীরটা এই দিনের আলোতে আরও একবার কেঁপে উঠল। আমি এবার স্পষ্ট দেখতে পেলাম ওই দুর্গের সেই উপরের ছোট্ট জানালাটায় কেউ একজন দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটা জ্বলন্ত আগুন। সে যেন আগুনটা এদিক ওদিক ঘুরিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করে চলেছে। আমি সেদিকে তাকাতেই সে আগুনটা ভেতরে ঢুকিয়ে নিল। তারপরে এত দূর থেকেও আমি যেন স্পষ্ট দেখতে পেলাম সে দুটো হাত তুলে আমাকেই ডাকছে সেদিকে। নবীনচন্দ্র গল্প শেষ করে সামান্য হাসল। জগা, ন্যাপলা, ফুলকি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। নবীনচন্দ্র বলল,
কিরে, হয়েছে গল্প শোনা? গুপ্তধন পেয়েছিস? ভূত পেয়েছিস? এবার চল, বাড়ি চল। বৃষ্টি তো কমে গেছে, তোদের এগিয়ে দিতে হবে নাকি? জগা কিছু বলল না, সবাই চুপ করে রইল। ফুলকি বলে উঠল, মাস্টার মশাই, ওই দুর্গের উপরের জানলা থেকে আগুন দেখিয়ে আপনাকে কে ডেকেছিল? আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাসের লেখা নবীন মাস্টারমশাইয়ের সিরিজের দ্বিতীয় গল্প বিশালগড়ের গুপ্তধন। আজ গল্প পাঠে ছিল কুন্তল। নবীন মাস্টারের চরিত্রে আস্তিক, অন্যান্য চরিত্রে অভ্র, পার্থপ্রতিম, অঙ্কন, রিমঝিম, তুষার, দেব ও রাজপ্রতাপ। গল্পের সূত্রধর আমি পার্থপ্রতিম দাস। শব্দ সংযোজন ও আবহে মেঘা ও দেবদত্ত। প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু। গল্পটির সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় পার্থপ্রতিম। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী গল্পের আপডেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ। শুভরাত্রি।